মানে আমি জাস্ট পাঠ করা স্টার্ট করলাম, আর আমি গাড়ির স্টার্টও আগে দিলাম। তারপর কি হয়েছিল, বেশ দুদিন আগে না বৃষ্টি হয়েছিল, আর রাস্তাটা কাঁচা, সে হালকা কাদা হালকা শক্ত মাটি ছিল। গাড়িটা খুব জোরে চালাতে পারছি না। ওদের থেকে 500 মিটারের ডিস্টেন্স, তখন ওরা পেছনে আসছে, যে দুজন হেঁটে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি বলছি ছাড়, এই করতে করতে গাড়ি কিন্তু মোটামুটি স্পিড আছে, দেখছি একটা গো 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 আওয়াজ হচ্ছে। এবং শুনেছি, আমি জিজ্ঞেসও করেছি পরবর্তীকালে যে এই জায়গাটা এরকম কেন। তো বাংলাদেশ আর ভারত যখন ভাগ হলো মুক্তিযুদ্ধে, সেই সময় প্রচুর লাওয়ারিশ যে মৃতদেহ, যার কোনো ঠিক ঠিকানা ছিল না, মানে নাম, তো ওই মৃতদেহ কি করা হতো, ফেলে দিত। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সেট আপটা একটু অন্যরকম লাগছে, বুঝতে পারছি। আজকের বিষয়টাও কিন্তু অন্যরকম। আজকে আমাদের স্টুডিওতে খোদ গল্প কথার এক বিশেষ শ্রোতাকে আমরা আনতে পেরেছি। কিভাবে এনেছি সেটা পরের প্রশ্ন, কিন্তু কেন তিনি এসেছেন সেটা আগে বলি। তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার জীবনে ঘটা কিছু ঘটনা পাঠিয়েছিলেন, যেগুলো শুনে আমাদের ভীষণ ভালো লাগে এবং আমাদের মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদের সেই ঘটনাগুলো শোনা দরকার, এবং যে বলছে তার মুখ থেকেই শোনা দরকার। তাই আমরা আজকে স্টুডিওতে তাকে আনতে পেরেছি, বাকি সমস্ত কথা তার মুখ থেকেই শুনব। নমস্কার, আমি সোমেন, বনগাঁ থেকে আসছি। তো গল্প কথা চ্যানেলের আমি একজন নিয়মিত শ্রোতা। তো সর্বপ্রথমেই আমি সবাইকে বলি, গল্প কথা চ্যানেলের প্রত্যেকটা শ্রোতাবৃন্দদের আমার আন্তরিক ভালোবাসা, এবং যে আর কি পরিচালনা অয়ন, তাকেও আমার তরফ থেকে খুব আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমার সৌভাগ্য এটাই যে আমি আজ এই স্টুডিওতে আসতে পেরেছি। এখানে আমি একটু থামাচ্ছি, মানে এই ধরনের এপিসোড বা এই ধরনের প্রচেষ্টায় ইতিপূর্বে আমরা কখনো করিনি, এটা আমাদের প্রথম। তো অ্যাজ এ ফার্স্ট গেস্ট হিসাবে তোমার কেমন লাগছে গল্প কথাকে এত কাছ থেকে দেখে? এতদিন তুমি গল্প কথা শুনেছো, আজকে গল্প কথা স্টুডিওতে এসেছো, তো কেমন লাগছে? এবং সব থেকে বড় কথা, তুমি আমাদেরকে বলো যে গল্প কথার কোন গল্প তোমাকে বেশি বেশি তুমি কোন গল্পটা শুনেছো এখনো পর্যন্ত, এবং কোনটা তোমাকে বেশি টাচ করেছে? এটা মুখে আর কি বলবো, মানে খুবই খুবই ভালো লাগছে, যেটা নাকি একটা পর্দার আড়ালে যে ব্যাপারটা হতো এবং যেটাকে ফিল করতাম আমরা শোনের মাধ্যমে, এবং সেই স্টুডিওতে সাক্ষাৎ এসে বসা এবং তার সাথে কথোপকথন, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এটা মুখের ভাষায় বলা যায় না। আর যদি তুই বলতে চাস গল্প কথা চ্যানেলের সবথেকে ভয়ঙ্কর যে গল্পটা, শ্মশানে প্রেয়সী বলে একটা গল্প আছে, ওটা কিন্তু খুব মারাত্মক লেভেলের। শ্মশানে প্রেয়সী সবাই আশা করি জানে। গল্প কথার যারা সাবস্ক্রাইবার আছে তারা আসলে শ্মশানে প্রেয়সীর কথা হয়তো সবাই জানে, যারা জানে না তারা একটু চ্যানেলটা ঘুরে এসো। হ্যাঁ, চলো। তো ভালো মন্দ আলাপ পরিচয় তো অনেক হবে, যে জন্য আজকে দাদাকে আমাদের মধ্যে ডেকেছি, তো সরাসরি সেই বিষয়টাই চলে যাব। কিন্তু তার আগে আমাদের সমস্ত শ্রোতাদের থেকে একটা কথা আমি বলে নিতে চাই প্রথমেই। যেহেতু আমাদের ক্যামেরাতে আজকে এসে, আজকে যে বলুক বা আগামী দিনে যারা আসুক না কেন, অবশ্যই নির্ভর করছে আপনারা কতটা ভালোবাসা দিচ্ছেন তার উপরে। তো যাই হোক, আগামী দিনেও যদি কেউ আসে বা আজকে যিনি এসেছেন, তো এরা কেউই ক্যামেরার সামনে বা মাইকের সামনে এভাবে কথা বলতে অভ্যস্ত নয়। ফলে তাদের গল্প হোক বা ঘটনা হোক, যেটাই তারা বলবে বলে এসেছে, সেগুলো যদি কোনোভাবে বেঁধে যায় বা বলতে গিয়ে একটু আটকে যায়, আশা করি আপনারা সেটা ভালোবেসে গ্রহণ করবেন। চলুন তবে আজকে একটা নতুন জিনিস শোনাই। গল্প কথা এতদিন গল্প বলেছে, আজ গল্প কথায় হবে সত্য কথা। হ্যাঁ অয়ন, যেটা আমার জীবনের ঘটে যাওয়া দুটো ঘটনা আজ তোকে আমি শোনাবো, যেটা নাকি উত্তর আমি আজও পাইনি, যে কেন ঘটলো বা কারা ছিল সেই মুহূর্তগুলোতে,
বাট কেনই বা আমার সাথেই হলো, আমি শুনেছি আমার অনেক সময় রাশি বা হালকা হলে ভারী এরকম কোনো ব্যাপার থাকে, তাদের দেখা পাওয়া যায় আবার পাওয়া যায় না। আমি জানি না আমার রাশি হালকা কি ভারী, বাট আমি হ্যাঁ ভূত বিশ্বাস করি এবং ভগবানকেও প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি। তো একটা কথাই আছে যে ভূত যে বিশ্বাস করে তাকে ভগবানকে বিশ্বাস করতেই হবে। মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে সে সময় আমার একটা কাজের সূত্রে একটা ডকুমেন্টস, আমি যেহেতু বনগাঁতে থাকি, সেই বনগাঁ থেকে আমাকে পৌঁছাতে হতো আকাইপুর হল্ট বলে একটা জায়গা আছে, আকাইপুরে আমাকে পৌঁছাতে হবে। এবং আমি ভেবেছিলাম যে আমার কাছে তো স্কুটি আছেই, তো সেক্ষেত্রে আমি যদি স্কুটি করেই চলে যাই, এখন আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে ট্রেনে নামবো, আবার যাব সেই জায়গাটায়, আবার ট্রেনের জন্য ওয়েট করব, সেক্ষেত্রে আমি ভাবলাম যে স্কুটি আছে যখন বেশিক্ষণ লাগবে না, তো আমি স্কুটি করে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। আমার কাজটা খুব একটা বেশি ছিল না, জাস্ট একটা ডকুমেন্টস ছিল, তাকে সেটা দিয়ে আমাকে আবার ব্যাক করতে হতো। বনগাঁ থেকে আকাইপুরের বাই রোড কত দূরত্ব হতে পারে? নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার আমার আনুমানিক, আমি অতটা ঠিক জানি না, 30 কিলোমিটারও ঠিক হবে না, 25 থেকে 30 কিলোমিটার অবধি হবে আনুমানিকভাবে আমি বলছি। আর আমাদের যে রাস্তাটা সেটা ভেতর দিয়ে, মানে লং রোড যেটা মেন যেটা বলে সেটা দিয়ে যেতে হবে না, ওটা আমাদের একটা বাই রোড দিয়ে যেতে হয়। তো আমার ঠিক চেনা ছিল না, বাট আমি গুগল বাবাজি যখন আছে তখন আমি ওই গুগল বাবাজি হাত ধরে চলে যেতে পারবো সেই বিশ্বাসটা আমার ছিল। মানে রাস্তাটা কেউ আগে বলেনি বা বন্ধু বান্ধব বা কারোর থেকে শোনা নয়? একদমই না, একদমই গুগল থেকে রাস্তাটা মানে প্রথম 6-7 কিলোমিটার আমি কিভাবে যাব সেটা আমার জানা, তারপরে কিভাবে পৌঁছাবো গন্তব্য সেটা আমার জানা ছিল না, ওটা গুগলই ভরসা ছিল। প্রথমেই বলি এটা গুগলই ভরসা ছিল। তো যাই হোক, গুগল তো আজ পর্যন্ত ভুল রাস্তা মনে হয় খুব কমই দেখিয়েছে। তো আমি সেই দিন ছিল শনিবার, আমার ছুটি ছিল সেদিনকে, তো আমি ভাবলাম যে আজকেই তাহলে যাওয়া যাক। তো আমি বিকাল 4:30 সময় প্ল্যান করলাম, বেরোতে বেরোতে 5টার সময় বনগাঁ থেকে আমার বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে গোপালনগর পৌঁছাতে নিয়ার অ্যাবাউট 5:10 না 25-30 হয়েছে। এবার গোপালনগর আমাকে ডাইরেক্ট যেতে হতো না, মানে বনগাঁ থেকে গোপালনগরের ডিস্টেন্সটা আমাদের কাছে খুবই কম, তো গোপালনগর আমি ডাইরেক্ট গোপালনগর অবধি যেতে হয়নি। গোপালনগর একটা যে রেল গেটটা আছে ওখান থেকে একটা কালী মন্দির পড়ে, তার থেকে ডান দিকে একটা রাস্তা পড়ে, যেটা নাকি তুই হয়তো শুনেও থাকবি, একটা ভালো মিন্স অনেক পুরনো দিনের মায়ের মন্দিরও আছে, সেই মন্দিরে অনেকে পুজো দিতে যায়। তো ওই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পর তারপর যে কিভাবে যাব সেটা আমাকে গুগল বাবাজির হেল্প নিতেই হতো। তো যাই হোক, আমি বেরোনোর পর 5টা 5:30টার মধ্যে ওই রাস্তায় পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর আমি তখন গুগল ম্যাপটা অন করলাম, দেখলাম খুব সুন্দরভাবে দেখিয়ে দিল একদম স্ট্রেট যাও, তারপর ওখান থেকে একটা মোড় পড়বে, 4 মাথা মোড়, সেই মোড়টা থেকে স্লাইড লেফট, পুরোপুরি লেফট নয়, স্লাইড লেফট গিয়ে সোজা গেলেই আমার গন্তব্য, আর কিছু মোড়ের পরেই। যাই হোক, আমি স্টার্ট করলাম, ওখানে পৌঁছাতে 5:30 ওই রেল গেটটায় আমি ঠিক পৌঁছানোর পরে ওখান থেকে গুগল ম্যাপ অন করে সোজা চলছি। বেশ অনেকটা রাস্তা, নিয়ার অ্যাবাউট তুমি ধরে নে 6:10-15 বাজে, ততক্ষণে আমি মানে একটু ওই অবধি পৌঁছেছি, মানে যেই অবধি রাস্তাটা চিনতাম। তো দেখছি সোজা রাস্তা গুগল দেখাচ্ছে, প্লাস রাস্তাটা পিচের রাস্তা ছিল। তো পিচের রাস্তা যেতে যেতে হঠাৎ দেখি রাস্তাটা ব্রেকডাউন করলো। ব্রেকডাউন মানে কিরকম? ব্রেকডাউন মিন্স রাস্তাটা ভাঙাচুরো, মানে একদম সুন্দর প্লেন রাস্তা, হঠাৎ দেখি রাস্তা ভাঙাচুরো। মানে তারপরে আর পিচের রাস্তা নেই? না, আমি আসছি। আচ্ছা, রাস্তাটা ভাঙাচুরো, আমি ভাবলাম হয়তো রাস্তার মাঝখানে ভাঙাচুরো থাকতেই অসুবিধা নেই। তাও আমি চালানো স্টার্ট করলাম স্কুটি। তো কিছু দূর যাওয়ার পরে দেখবি মাঠের, তুই দেখেছিস কিনা আমি ঠিক জানি না, গ্রাম বাংলায়
মাঠের ধারে না কিছু ছেলেপেলে সন্ধ্যের দিকে বসে গল্প করে, মাঠের ধারে সুন্দর হাওয়া খায়। আর ওই টাইমটা গরমের এন্ড আবার শীতের শুরু, বেশ ওয়েদারটা বেশ ভালোই থাকে। তো ওরকম কিছু লোকজন, কিছু ছেলে বসে আছে। আমি ভাবলাম ব্যাপারটা আমি কি বুঝলাম না, আমি না তখন আমার একটু খটকা লাগলো। আমি তখন গুগলটাকে একবার বার করলাম, বার করে দেখি যে ওই অবধি রাস্তাটা বেশ প্লেনই দেখাচ্ছিল, তারপর রাস্তাটা দেখাচ্ছে ঠিকই কিন্তু একটু অন্য কালার এবং একটু অন্যভাবে দেখাচ্ছে। এটা আমি কী করে বোঝাবো, আমি পরে তোকে দেখাতে পারবো। যে রাস্তা তো আছে, বাট ওইখান থেকে যে চার মাথার মোড় আমি যাব সেই রাস্তাটা রাস্তা দেখাচ্ছে, বাট ওই জায়গাটা একটুখানি ভাঙা চুরো বা ন্যারো, একটু কমজোরি আছে রাস্তা, সেটা কিন্তু গুগলও দেখিয়ে দিচ্ছে। যাই হোক, আমি ভাবলাম তাহলে রাস্তা যখন আছে কিছু দূর তো যাবো, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা গুগলে যে কিছু দূর যাওয়ার পরে চার মাথার মুখটা। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, চেনাই এলাকা, বাড়ির থেকে তো বেশি দূর নয়। তো যাই হোক, ততক্ষণে কিন্তু সন্ধে হয়ে গেছে। আমি যখন ওই রাস্তাটায় উঠেছি তখন মোটামুটি ভালোই অন্ধকার হয়ে গেছে। তো আমি আবার স্টার্ট করলাম, বেশ সুন্দর হাওয়া যাচ্ছে। এক পাশে আমার যতদূর মনে আছে পাটের ক্ষেত ছিল, মাঝে মাঝে ধানের ক্ষেত, আরেক পাশে আখের ক্ষেত। তো যত আর কি এগোচ্ছি তত দেখছি রাস্তাটা শুনশান হয়ে গেছে, মানে কোনো একটা নিস্তব্ধ পরিবেশটা মানে কীভাবে বোঝাবো, মানে কোনো আওয়াজ নেই, মানে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ। তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মাঠের মধ্যে এসে পড়লাম, রাস্তায় কি ঠিক যেতে পারবো? মনে মনে কিন্তু আমি এটা কোয়েশ্চেন করছি, কিন্তু আবার চলেও যাচ্ছি। মানে সাইড দিয়ে তো আর কোনো রাস্তা নেই, অপশানও কোনো জায়গায় নেই, বিকজ একদম স্ট্রেট রাস্তা, কোনো মোড় নেই, বাঁক নেই, রাস্তাটা স্ট্রেট, কিন্তু আশেপাশে ক্ষেত, এক পাশে পাটের ক্ষেত, কোনো কোনো জায়গায় গ্যাপ দিয়ে ধানের ক্ষেত, আর বাদিকে আখের ক্ষেত। তো মনে মনে ভাবছি ঠিক আছে চলো না, চাই না, কী হবে। বেশ একটা অন্যরকম ফিলিংস আসছে, অন্ধকার, পুরো অন্ধকার জায়গা। যাই হোক, আমি বেশ অনেকটা রাস্তা চলে গেছি, যাবার পরে না আমার একটা অন্যরকম ফিলিংস বলতে মানে তোকে কিভাবে বোঝাবো, যে কেমন একটা গা ছমছম ফিলিং। বললাম কী ব্যাপার, এরকম জায়গায় এরকম তো আমার হওয়ার কথা না, একদমই হওয়ার কথা না। আমি আবার একটুখানি ভগবান বিশ্বাস করি, তো আমি ভাবলাম কি চলো তাড়াতাড়ি করে কোনো মতে জোরে গাড়িটা চালিয়ে বেরিয়ে যাব। তো আমি গাড়ির স্টার্টটা একটু হালকা জোরেই দিয়েছি, আর জোরে দেওয়ার ঠিক তার মিনিট 5 মধ্যে তুই বিশ্বাস করবি না, আমার ডান সাইডের যে ক্ষেত রয়েছে ওই ক্ষেত থেকে একজন না, বেশ 4-5 জন হই করে মানে আমাকে তাড়া করছে। মনে হচ্ছে এরকম হয় না যে আমরা ধর কোথাও কিছু চুরি করতে গেছি, সেখান থেকে আশেপাশের লোকজনরা তাড়া করে ধরছে আমাকে, ঠিক এরকমভাবে হই করছে। আমি না তাকালাম নর্মালি, কারণ আমি তো থরি ওখানে চুরি করতে গেছি, আমি রাস্তায় যাচ্ছি, আমি কিছু দেখতে পেলাম না। তখন সন্ধে হয়ে গেছে, সন্ধে কমপ্লিটলি হয়ে গেছে, পুরো অন্ধকার, বেশি দূর দেখাও যাচ্ছে না, বেশি দূর দেখা যাচ্ছে না, কিন্তু আমার চোখটা যত দূর গেছে তত দূর আমি কোনো কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু কিছু একটা হই করে যে ক্ষেতের মধ্য দিয়ে গেলে যে একটা উথাল পাথালের ব্যাপারটা থাকে, সেটা কিন্তু ফিল করতে পারছি আমি তখন তাকিয়ে যখন আমি কিছু দেখতে পেলাম না, তখন আমি কি করলাম, আমি হনুমান চালিসা পাঠ করা স্টার্ট করলাম মনে মনে। মানে আমি জাস্ট পাঠ করা স্টার্ট করলাম, আর আমি গাড়ির স্টার্টও আগে দিলাম। তারপর কি হয়েছিল, বেশ 2 দিন আগে না বৃষ্টি হয়েছিল, আর রাস্তাটা কাঁচা, সে হালকা কাদা, হালকা শক্ত মাটি ছিল, গাড়িটা খুব জোরে চালাতে পারছি না। আমি যত এগোচ্ছি ওই 4-5 জন মনে হচ্ছে আমার সাথে সাথে ততই এগোচ্ছে, মানে প্যারালাল। এখানে একটা মিস্ট্রি আছে,
একটা মানুষকে যদি কেউ ধায়া করে, আমি ভাবছি যে সাপোজ ওরা চাষের মালিক, জমির মালিক, আমাকে চোর ভেবে ধাওয়া করেছে, বাট ওরা তো আমার দিকে আসবে ছুটে, বাট ওরা কিন্তু আমার দিকে আসছে না, ওরা আমার সাথে সাথে স্ট্রেট দৌড়াচ্ছে। মানে আমার দিকে আসলে তো ওরা কিছুক্ষণের মধ্যে আমাকে ধরে ফেলতে পারতো, বাট ওরা, আমি যত গাড়ি স্টার্ট দিচ্ছি ওরা তত হই হই করছে আর ওই দিকে ছুটছে। মানে এই হই হইটা কেমন, মানুষের গলার হই হইটা মানে মানুষের গলার মতোই। ওরা আমাকে থামতে বলছে। একটা প্রত্যেকটা ওয়ার্ডের দেখবি একটা মিনিং হয়, এই বা হই হই করলে কি অর্থ বোঝায়। ওদের হই হইটার অর্থ ছিল যে থামো, তোরা তুমি থামো, আগে থামো। কিন্তু আমি সেখানে থামবো না, আমি হনুমান চালিসা কোনো মতে পাঠ করছি, মানে আমার একদিক দিয়ে বুক ধরপড় করছে, একদিক দিয়ে ওরকম আওয়াজ, আরে চালাচ্ছি আমি, কিন্তু যাই হয়ে যাক আমি গাড়ি থামাবো না কোনো মতে। হই 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 করতে 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 আমার সাথে সাথে ছুটছে ওরা, আমাকে ধরার জন্য না, কিন্তু আমার সাথে সাথে যত স্পিড আমার তত স্পিডে ওরা যাচ্ছে। তো ডিস্টেন্সটা মেয়ের বলতে পারিস 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার এরকম ডিস্টেন্স থেকে ওরা এইটা করছে। 1 কিলোমিটার ধরে তোর সঙ্গে ধাওয়া করে যাচ্ছে তোর প্যারালালে, আমার প্যারালালে, এবং অনেক মানুষের চিৎকার, অনেক মানুষের, 4-5 জন তো মিনিমাম, 4-5 জন মিনিমাম। আমি বাদিকে, এটা আমার ডান দিকে হচ্ছিল, আমি বাদিকে তাকালাম, বাদিকে দেখলাম বিশাল বড় বড় গাছ, দ্যাট মিনস ওই আখ গাছ দেখবি প্রচুর বড় বড় হয়, মানুষের সমান হয়, এই পাশ ওপাশ কিছু। আমি বললাম যে এখানে যদি আমাকে মানে কিছু হয়েও যায়, আমাকে কেউ খুঁজতে আসবে না সকালের আগে। তো আমি গাড়ি কোনো মতে থামাইনি, আমার ভেতরে যা হচ্ছিল গাড়ি থামাইনি, হই হই করছে, ওরা করে যাক। আমার তো মানে আমি কি বলবো, আমার গায়ে কাটা বলিস বা মানে আমার কিছু বলার নেই, আমার ভেতরে প্রচণ্ড বুক ধরপড় করছে, প্লাস আমি অন্য একভাবে হনুমান চালিসা পাঠ করছি। কোনো মতে গিয়ে আমি ওই একটা যে 4 মাথার মোড়, বটতলা বলে ওটাকে, পরে শুনতে পাই, ওই জায়গাটায় গেছি। ওই জায়গাটায় যাওয়ার পর থেকে ওখান থেকে আবার উঠলে তোর পাকা রাস্তা, আর ঠিক বটতলা যাওয়ার 500 মিটার আগে থেকেই ওইটা পুরোপুরিভাবে মিলিয়ে গেল, অবাকভাবে। এই যে হই হই করছিল সেটা কিন্তু 500 মিটারের ঠিক আগে অটোমেটিক্যালি ওরা মিলিয়ে গেল। এবার আমি কিন্তু অতটা খেয়াল করিনি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওরা পিছু করে আছে, কিন্তু আমি ঠিক লক্ষ্য করলাম পরে যে আমার এই বটতলায়, মানে আমি তো পরে গিয়ে বটতলায় পৌঁছালাম, তখন আমি ভাবলাম যে ঠিক এই কিছুক্ষণ আগে তো ওরা আর তো ওরকম কিছু করছিল না। তো ওই বটতলায় একটা মন্দির আছে, তো আমি বটতলায় দাঁড়ালাম না, কারণ রাত্রিবেলায় বড় গাছের নিচে দাঁড়ানোটা ঠিক হবে না ভেবে আমি ওই রাস্তাটা ক্রস করে, যে একটা চায়ের দোকান আছে ওই মোড়টাই, রাস্তাটা মানে আমি যেখান থেকে আসছি ওই রাস্তাটা ক্রস করে একটা চায়ের দোকান আছে, আমি ওই চায়ের দোকানে একজন বয়স্ক ভদ্র মহিলা ছিলেন, তো আমি গিয়ে ওনাকে বললাম আমাকে একটু জল দেবেন, ঠিক এরকমভাবে, আমি তো জল দেবেন। বললো কী হয়েছে তোমার, বসো কী হয়েছে। আমি বললাম আমার না প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল দিন। তা উনি আমাকে জল দিলেন। আমি জলটা খাওয়ার পর আমি ওনাকে বললাম, তারপর উনি আমাকে জিজ্ঞেস করছেন কী হয়েছে, তুমি কোথা থেকে এসছো, কোথায় যাবে। আমি বললাম আমি বনগা থেকে আসছি, আমি এরকম আকাইপুর যাব। তো আমাকে গুগলে এই দিয়ে আপনাদের এই যে বটতলার পেছন দিক তলা দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা আমাকে গুগল দেখালো। তো আমি কিছু দূর আসার পরে দেখলাম কাঁচা রাস্তা। উনি সঙ্গে সঙ্গে আমাকে বলে তুমি ওই রাস্তা দিয়ে রাত্রিবেলা আসতে গেছো কেন। আর আমি দেখুন আমি তো জানি না, আমাকে বললো যে মানে আমাকে কেউ বলেও নি, মানে আমি গুগল দেখালো, আমি চলে আসলাম। এবার গুগল তো নিশ্চয়ই ভুল দেখাবে না। সর্বনাশ, তুমি কোনোদিনও আসবে না এই রাস্তা দিয়ে, তুমি তো বাড়ি যাবে না কি, আবার বাড়ি যাবে। হ্যাঁ, বলে এই রাস্তা দিয়ে যাবে না, এই পাশ দিয়ে দেখো প্যারালালি একটা রাস্তা আছে, পাকা রাস্তা, একটু ঘুরে যেতে হবে, ওই পাশ দিয়ে যাবে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম কেন, কী ব্যাপার বলুন তো। আমি কিন্তু ওনাকে বলিনি যে আমার সাথে কি হয়েছে, কে কি আওয়াজ পেয়েছি না পেয়েছি, আমি ওদের সাথে কিছুই বলিনি। আমাকে বলছে তুমি আসবে না, কখনোই আসবে না। আমি বলছি কেন, কিছু হয়েছে আমাকে বলবেন। যাই হোক, উনি কোনো মতে বললেন না। এইবার তারপর আমি গন্তব্যস্থলে গেলাম, গিয়ে ডকুমেন্টসটা দিলাম, দেওয়ার পর ফিরে যখন আসছি আমি ওই বটগাছের ওই মোড়টাতে একবার দাঁড়াই।
এবার মানে একটা সন্দেহ বল, কোয়েশ্চেন বল, সবভাবে দাঁড়ানোর পরেও আবার অন্য ওর পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আস্তে আমি গাড়িটা করে একটা সামনে একটা চায়ের দোকানে দাঁড়াই। তো চায়ের দোকানে এমনি দাঁড়িয়ে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই যে এখানে যে রাস্তাটা আছে বটতলার পাশ দিয়ে, এই রাস্তাটা কি তাড়াতাড়ি যাওয়া যাবে? আমি এমনি জিজ্ঞাসা করলাম। ওরাও দেখলাম বললো না না অসম্ভব, এখানে কখনো যাবে না, এই রাস্তাতে কেন যাবে, তুমি এই তো পাকা রাস্তা দিয়ে একটু ঘুরে যাবে। আমি বলছি কেন, কোনো প্রবলেম আছে? না, ওই রাস্তায় রাত্রিবেলা কেউ যায় না, এবং যারা গেছে তাদের সাথে অনেক বাজে কিছু হয়েছে। আমি কি হয়েছে? ও অত কিছু বলতে পারবো না, হয়েছে আমারও শোনা কথা, যে ভদ্রলোকটা। তারপর কিছু মাস মানে দেখবে বয়স্ক মধ্যবয়সী কিছু মহিলা যে ফুল বিক্রি করতে যাই বাজারের দিকে, তো ওরা যাচ্ছিলেন। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে মাসি, এই রাস্তাটা কি কোনো ব্যাপার আছে, কোনো প্রবলেম হয়েছে কি? ওরাও কিন্তু কি হয়েছে বা কি হয় কেউ কিছুই বলল না, বাট সবাই আমাকে এক চান্সে বারণ করে দিল যে যাস না, রাস্তাটা খারাপ আছে, বা যেও না, রাস্তায় খারাপ। এবং আমি ফিরে আসার পর আমার বন্ধুবান্ধব থেকে অনেক বন্ধুবান্ধব, দু একজন বন্ধুবান্ধব ক্লোজ যারা আছে তাদেরকে আমি বলেছি, দুজন বয়স্ক লোককেও বলেছি। তারা প্রত্যেকে পরে শুনলাম যারা প্রত্যেকেই জানে যে ওই রাস্তাটায় যাওয়া উচিত না, রাস্তা খারাপ আছে। এবং এখনও যদি কেউ ওখান থেকে ওই এলাকার কেউ যদি শুনেও থাকে গল্প, তো তারা নিশ্চয়ই কমেন্টসে বলবে যে হ্যাঁ ওখানে প্রবলেম আছে, কিন্তু কেউ প্রবলেমটা কি হয় কেউ কিছু মানে ডেসক্রাইব করতে পারছে না। আমার মনে হয় এক একজনের সাথে এক রকম কোনো প্রবলেম হয়, এবং সেটা এখনও বর্তমান। পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যার উত্তর আমাদের কারোর কাছে থাকে না। তো এই সমস্ত ঘটনাগুলো শুনতে সাধারণ মনে হলেও যার সাথে ঘটে সেই মুহূর্তে বা পরে ঘটনাগুলোর কথা চিন্তা করলে তাদের কাছে কিন্তু খুব একটা সাধারণ বলে মনে হয় না। আমরা সৌমেনদার থেকে তার জীবনের পরের ঘটনাটা জেনে নেব। হ্যাঁ, পরবর্তী ঘটনা যেটা সেটা একটু বড়, আর সেটা বলার আগে আমাকে কিছু মানুষকে পরিচয় করাতে হবে তাদের সাথে। আমার এলাকায় বনগাঁতেই বাড়ি। দেখ, আমার কর্মসূত্রে এবং কাজের সূত্রে প্রচুর বন্ধুবান্ধব বা ভাই ব্রাদার এরকম আছে যাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। সেরকমই আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা ভাইয়ের সাথে পরিচয় হয় কাজের ক্ষেত্রে। তো মাঝে সাথে তাদের সাথে দেখা হয়, এবং তারও বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথেও কথাবার্তা হয় এক জায়গায় গেলে। সবসময় তো হয় না, মাঝে সাথে যাওয়ার সময় গেলে কথাবার্তা হয়। সেরকমই একজন ভাই আছে, তার নাম আমি কিছু বলছি না, কারণ দেখ এটা তো পাবলিকালি নামটা তার বলাটা ঠিক নয়। এবং সেই জায়গাটা কোন জায়গাটাতে ঘটেছে সেই জায়গাটার নামও আমি বলছি না। আমি কিছু লিঙ্কস দেব, যদি বনগাঁর লোক হয় বা বনগাঁর বাইরের লোক, তারা বুঝলেও বুঝতে পারে যে কোন জায়গা সেটা। তো সেই সূত্রে ভাইয়ের সঙ্গে বেশ মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হয়, এবং ওর বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও কথাবার্তা হয়। তো আমি দেখেছি ওর বন্ধু কাম দাদা একজন আছে। তো আমাদের গল্প চলাকালীন ও মাঝে মাঝেই না ওই ভাইটাকে বলতো, এই দাদাকে আমাকে একদিনকে ওই জায়গাটায় নিয়ে চলো, দাদা চলো, আমাকে মাঝে মাঝে বলতো চলো ওই জায়গাটাই
একটা ভৌতিক জায়গা আছে। আমি মনে মনে ভাবতাম কি আবার ইয়ার্কিটার কি করে বলে। তা ওই ভাইটা আমাকে বলতো, মানে আমার যে ভাই, সে বলতো এই চুপ কর ওইসব কথা বাদ দে, ওইসব আলোচনা করবি না। ও এড়িয়ে যেত ব্যাপারটা। আমি একদিন তো হঠাৎ মানে জিজ্ঞাসা করেছি যে এই কি ব্যাপারে ও বারে বারে এড়িয়ে যায়, ওখানে কি সত্যি ভয়ের কিছু আছে? ওই দাদা চলো না একদিনকে প্ল্যান করো, দুপুরবেলার দিকে যাবো। আমি দুপুরবেলার দিকে যাবি? বলে হ্যাঁ তুমি দুপুরবেলার দিকেই চলো। আমি বললাম ঠিক আছে প্ল্যান কর, তাহলে একটা ছুটির দিন দেখে দুপুরবেলায় যাওয়া যাক। তো আমার যেই ভাইটি, আমি বললাম ও যাবে তো? তো ও বললো না ওকে নিয়ে যাবে না। আমি বলছি কেন, কি প্রবলেম? মানে না ওর ওখানে গেলে অনেক প্রবলেম হয়, ওকে নিয়ে একদম যাওয়া যাবে না, তুমি আর আমি যাব, আর কয়েকজন যাবে, কোনো অসুবিধা নেই। বললাম তা সে আবার কিরকম? আমি একটু খটকা পেলাম যে আমার পরিচয় ওর সূত্রে, এবার আমি আবার ওকে বাদ দিয়ে ওর সাথে যাব একটা জায়গায় ঘুরতে, এটা কেমন একটা লাগলো। তা আমি বললাম ঠিক আছে চলো দেখা যাক। আজকে চলো মিন্স মানে তো কালকেই চলে যাচ্ছি না। তো যথারীতি এই কথাবার্তা হয় একদিন। তারপর একদিন ওই ভাইটার জন্মদিন, সেদিন আমাদের সবারই নেমন্তন্ন থাকে। সন্ধ্যেবেলায় কেক টেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে। তো আমারও যথারীতি নেমন্তন্ন আছে। তো আমার কিছু কাজকর্ম, অফিসের কাজবাল ছুটি হতে হতে বাড়ি আসতে ফিরতে 9টা 9:30 বাজে রাত্রি। তো আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু একটু লাট করেই যাব। বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা আছি, ভাইটি বলল। আমি বললাম ঠিক আছে চলো। তো সেদিন হয়তো শুক্রবার ছিল, হ্যাঁ শুক্রবার ছিল, পরের দিন ছুটি, শনি রবিবার ছুটি থাকে। তো শুক্রবার দিনকে জন্মদিনের নিমন্ত্রণ, আমি যথারীতি গেছি 9টা 9:30 কি 10:15 এরকম টাইম। তো আমি দেখলাম যে ওদের কেক টেক কাটা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো যথারীতি ওখানে আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো, অনেক গল্প হলো। কিন্তু সেদিনকে কিন্তু ওর ওই যে দাদা কাম বন্ধু যে লোকটি, সে কিন্তু ছিল না, মানে যে তোমাকে সেই বিশেষ জায়গাটায় নিয়ে যাবে বলেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ ও কিন্তু ছিল না। আচ্ছা। তো ওর অন্য একটা ভাই ছিল, ওরই মানে পাড়ার আশেপাশে একজন পাড়াতুতো ভাই। তা আমি বললাম তাহলে এই গল্প করতে খাওয়া দাওয়া করতে এবার এরকম 11:30 কি 12টা এরকম টাইম হয়ে গেছে। তো ওদের বাড়ি থেকে লোকজন সবাই চলে গেছে এবং যারা যারা এসেছিল আমরা 3 জন রয়েছি, আমি, ও, ভাইটি এবং ওই একটা বন্ধু। তো হঠাৎ করে আমাকে ও বলল যে দাদা চলো একটা জায়গা থেকে ঘুরে আসি। আমি গাড়ি নিয়ে গেছিলাম। বললাম কোথায় যাবি? এত রাত্রি হয়ে গেছে, 12টা বাজে, আমাকে তো আবার যেতেও হবে বাড়িতে। বলো চলো না ঘুরে আসি। তো ও মনে মনে ঠিক করে রয়েছে ওর যে বন্ধু কাম দাদা, ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে যার জন্মদিন সে তোমাকে নিয়ে যাচ্ছে, যে ছেলেটা আসেনি তার বাড়িতে। আচ্ছা। তো ও আমাকে বলেনি। এবার আমি বললাম তাহলে তুই চালা, আমরা বসছি। তো ও গাড়িটা স্টার্ট দিল আর আমি মাঝখানে, তারপর ওই ভাইটা। তো বেশ অনেকটাই দূর ওদের বাড়ি থেকে, একটু ভেতর দিয়ে রাস্তা। তো যাবার পর ওর সাথে আমি দেখা হলো বাড়ির সামনেই রাস্তায়। মানে তখন তুমি বুঝতে পারলে যে ওই ছেলেটার বাড়িতেই, আর এই ছেলেটাই হলো সেই ছেলেটা যে তোমাকে ওই বিশেষ জায়গাটায় নিয়ে যাবে বলে। একদম। তো ওই ছেলেটি আমার সাথে কিছু আধ্যাত্মিক ব্যাপারে কথাবার্তা বলছিল, যে ওর কিছু সমস্যা চলছে, এরকম প্রবলেম আসছে লাইফে। তো আমি আমি কতটা যে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত আমি জানি না, বাট আমি যেটা কিছু জিনিস আমি ফিল করি সেগুলো আমি কিন্তু আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের যদি কোনো রকম হেল্প লাগে সেক্ষেত্রে আমি কিন্তু তাদেরকে চেষ্টা করি যতটা সম্পন্ন করা। তো আমি সেরকমই ওরকে কিছু টিপস দিচ্ছিলাম যে তুমি এটা করো না, ওটা করো। আমার মনে হচ্ছে, এবং আমার একটা ভেতরে একটা অন্যরকম ব্যাপার আছে যে
আমি যে মানুষটার বিপরীত মানুষটার সাথে কথা বলছি সেই মানুষটার ভেতরে কোনো নেগেটিভিটি বা পজিটিভিটি কতটা পার্সেন্ট বা কতটা কাজ করছে সেগুলো আমি বুঝতে পারি। এরকম আমি কিন্তু কোনো মন্ত্রফন্ত্র বা তন্ত্রর দিক থেকে আমি কিছু বলছি না, এটা এটা আমার ভেতরকার একটা ফিলিংস। তো আমি ওকে বললাম যে আমার খুব একটা ভালো লাগছে না তোর এই কথাগুলো, তো তুই একটা কাজ কর, এই জিনিসগুলো কর, একটু স্পিরিচুয়াল দিকে এগো, তাহলে দেখবি বেশ একটু মনের থেকেও জোর পাবি, আবার তোর যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেগুলোও কেটে যাবে। তো এই কথাবার্তাই চলছিল। তো ও যথারীতি এই কথাবার্তাগুলো শুনতে পেয়ে না খুব বেশ একটু জমিয়ে আমার সাথে ভাব করলো। তো ওর বাড়ির সামনেই কথাবার্তাগুলো হচ্ছিল। আমি কিন্তু জানি না ওরা যে জায়গাটায় নিয়ে যাওয়ার প্ল্যান করছিল বা ও ওই বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। আচ্ছা, যথারীতি আমরা যে কথাবার্তা বলছি তার মধ্যেই বলল, দাদা চলো। মানে ওই আমার যে ভাইটির বন্ধু কাম দাদা আমাকে বলছে, দাদা চলো। বললাম কোথায় যাবি রে আবার এই রাত্রিরে? একবার তো তোদের বাড়িতে নিয়ে আসলো, তারপরে আবার কোথায় যাবি? কটা বাজে তখন? একবার তো তোদের বাড়িতে নিয়ে আসলো, তোদের এত রাত্রিরে আবার কোথায় যাবি? তখন বাজে রাত্রি 1টা, নিয়ার অ্যাবাউট 1টা বাজে, যথারীতি আমার মনে আছে 1টাই বাজে। তো আমি তো জানি না অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাবে। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে স্ট্রেট রাস্তা, তারপর লেফট টার্ন, একটা নেক্সট লেফট টার্ন নিয়ে রাইট টার্ন। তো রাইট টার্ন নেওয়ার পরে গাড়ি আর ওই অবধি ওর থেকে বেশি যাবে না, ওই জায়গাটা একটু ফাঁকা টাকা টাইপের, আর চারিদিকে বাঁশ বাগান। তো ওই ছোট্ট একটু জায়গা, ওর মধ্যে গাড়িটাকে দাঁড় করালাম। ও হেঁটে হেঁটে আসলো, আমি গাড়ি চালাচ্ছিলাম তখন। আমার পেছনে ভাইটি বসা, যার জন্মদিন ছিল, এবং তার পেছনে আরেকজন ভাই। ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই ওরা কিন্তু তখনও কিন্তু আমাকে জানায়নি যে এই সেই জায়গা যেখানে ওই ভাইটির প্রবলেম হয় বা ওখানে কোনো ভৌতিক অ্যাক্টিভিটিস হয়। আচ্ছা, এই জায়গাটা কি সেই জায়গায়, সেই পূর্বোক্ত জায়গা যেখানে তোমাকে ওরা নিয়ে যেতে চেয়েছিল? এক্স্যাক্টলি। সেটা তুমি তখন জানতে আমি না? ততক্ষণও জানি না। আচ্ছা, যাওয়া মাত্রই আমার একটা অন্যরকম ফিল হয়। তো জায়গাটা কেমন যদি একটু বলতে? জায়গাটা জনসমক্ষের মধ্যেই, কিন্তু জন জন মানে মানুষজন কিন্তু ওখানে যায় না। ইভেন ওই আশেপাশে যারা বাড়িঘর আছে, আমি পরে শুনলাম বাড়িঘর আছে, তারাও জানে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মানে জায়গাটার আশেপাশে কি আছে? ঝোপঝাড়, জঙ্গল? জায়গাটার আশেপাশে আছে বাঁশবাগান, বাঁশবাগানের ওপারে একটা পাঁচিল, তার ওপারে একটা পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টি মিনস গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্ট হিসাবে ইউজ হয়, গভর্নমেন্ট পাবলিককে দেয়, মানে পাবলিক গভর্নমেন্টের রিলেশনশিপের ওই প্রপার্টিটা। ওখানে কিছু গভর্নমেন্টের কাজকর্ম হয়। বেশ ফাঁকা জায়গা, ওখানে কোনো মানুষ বা জনমানুষ ওখানে যায় না দরকার না পড়লে। আর তার চারিপাশে কিছু কিছু বাড়ি আছে, বেশ কিছুটা দূরে জায়গা, বেশ কিছু দূরে। এবার আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতর থেকে একটা অন্যরকম মানে কী রকম বলবো, যে একটা অন্য ফিল আসছে যে এই জায়গাটা ভালো না, এই জায়গাটা একদম ভালো না, এবং আমাকে বেরোতে হবে এখান থেকে, আমাকে বেরোতে হবে। এইটা আমার অন্য ভেতর থেকে আসছে যে রাত হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। তো ওরা কিছু কথাবার্তা, ওই সেই কনভারসেশনটাই, মানে ওর সাথে যে কথাটা হচ্ছিল যে ভাই এইগুলো কর, এটা করলে তোর ভালো হবে, তুই করে দেখ, আমি তোকে বলবো 1টা মাস পরে গিয়ে তুই প্রবলেমটাকে বুঝতে যাবি। এই কথা বলতে বলতেই আমি ফিল করতে পারছি যে আমরা এই 4 জন বাদে ওখানে আরও কয়েকজন আছে, 1 জন 2 জন না, কয়েকজন আছে। এটা আমি প্রচণ্ডভাবে ফিল করতে পারছি। তার ইয়েটা আমি বলছি তোকে, পরবর্তীকালে বুঝতে পারবি। এবং এটা কিন্তু আমি যে বানিয়ে বলছি
প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমরা 4 জন, প্রত্যক্ষ প্রমাণ। আমি তখনই ওদেরকে বলি, দেখ অনেক রাত্রি হয়ে গেছে, কারণ ওখানে সবার থেকে বড় আমি, ওখানে যদি কোনো রকম বাই চান্স কোনো প্রবলেম ঘটতো লোকে কিন্তু আমাকেই বলতো যে তুমি কেন গেছো এত রাত। সেই জন্য আমি ওদেরকে গাইড করে বললাম চলো আর থাকার দরকার নেই, আমরা বেরোই। ততক্ষণে রাত আরো বেড়েছে, 1:30। এবার জাস্ট গাড়িটাকে ইউ টার্ন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। জায়গাটা তো খুব সংকীর্ণ আর অন্ধকার জায়গা, কোথাও কিছু দেখা যাচ্ছে না, গাড়ি আলোতে যেটুকু দেখতে পাচ্ছি। ইউ টার্নটা নিয়ে যেই ঘোরাবো, আমি বললাম যে আমি ও ভাইকে নিয়ে এগোচ্ছি আর তোরা দুজন আই। তো আমি ভাইকে নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি, মানে ইউ টার্নটা নিয়ে রোডে উঠেছি, তারপর ওখান থেকে লেফট টার্ন নেবো, তারপর ওখান থেকে রাইট টার্ন নেবো, তারপরে সোজা যাবো। আর ওরা দুজন পেছনে কথা বলতে বলতে আসছে। তো জাস্ট ইউ টার্নটা নিয়ে গাড়িটা স্টার্ট দিয়েছি, পেছনে যে ভাইটা মানে একটা ভাইব্রেশন হচ্ছে ওর ভেতর, কাঁপছে আর ভাইব্রেশন করছে। মানে আমি ভুল দেওয়া যে আমি ওকে তখন জিজ্ঞেস করলাম, এই কি হয়েছে, কিছু হয়েছে? পিছনের ভাইটাই তো সেই ভাইটা যার জন্মদিনে গেছিলাম। গিয়েছো? আচ্ছা। আমি বলছি কি হয়েছে তোর, কিছু হয়েছে, কাঁপছিস কেন? উত্তর দিচ্ছে না কোনো। যথারীতি লেফট টার্ন নিলাম, লেফট টার্ন নিয়ে রাইট টার্নটা নিলাম, রাইট টার্ন নিয়ে ওরা পেছনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে, আর আমি গাড়িটা একদম স্লো চালাচ্ছি যাতে একই সাথে আমরা যেতে পারি। আমি যত রাইট টার্ন নিয়ে এগোনোর চেষ্টা করছি তত মানে আস্তে আস্তে দেখছি ওর অত তারও বেশি কাঁপতে কাঁপতে না, দেখবি গাড়িতে বসলে না অনেকে এই মাজা বা পেটে এরকম ভাবে ধরে বসে যাতে পড়ে না যায় বা একটু সেফ থাকার জন্য। তো আমাকে মাজায় ধরেছি। আমি যত এগোচ্ছি আমাকে মাজা মানে এত জোরে চাপছে, আমি বললাম এই কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আরো চাপছে, মানে চেপে পুরো একদম মেরে ফেলবে হাত দিয়ে, এরকম করছে। এইবার ওই ছেলেগুলো ওরা পেছনে গল্প করতে আসছে, আমি ততক্ষণে কিছু বুঝতে পারিনি, মানে এত চাপা চাপছে। আমি বলছি ছাড় লাগছে তো ছাড়, মানে লাগার মতো, ইয়ারকিটা লাগার মতো হয়ে গেছে। ওদের থেকে 500 মিটারের ডিস্টেন্স, তখন ওরা পেছনে আসছে, যে দুজন হেঁটে আসছে। হ্যাঁ। এবার আমি বলছি ছাড়, এই করতে করতে গাড়ি কিন্তু মোটামুটি স্পিড আছে, দেখছি একটা গো 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 আওয়াজ হচ্ছে। বলছি গো আওয়াজ করছিস কেন, এই কি হয়েছে? করতে বলতে আমার তো গাড়ি এক হাত দিয়ে গাড়ি স্ট্যান্ড ধরে আছি, এই যে এখানে বা আমার রাইট সাইডের ডান সাইডের যে কাঁধে পুরো ডাইরেক্ট কামড়ে ধরলো আমাকে। পেছনে বসা ছেলেটাই আমাকে পুরো কামড়ে ধরলো। ভেতরে একটা স্যান্ডো গেঞ্জি থাকে, তারপরে গেঞ্জি থাকে, তার উপর দিয়ে আমাকে কামড়ে ধরলো। আমি তখন মোটামুটি বুঝতে পেরেছি এটা কোনো একটা প্রবলেম, এটা। আর আমি ওকে বলছি যত ছাড়, ও তত আক্রোশের সাথে আমাকে জড়িয়ে হচ্ছে, মানে বিভৎস আক্রোশ, মানে আমাকে মারবে, আমাকে কোনো একটা কিছুভাবে মারবে, ঠিক আছে? এইবার আমি তখন বললাম, এবার আমি ছাড়াতে পারছি না, কারণ এই হাত যদি আমি ছাড়াই গাড়ি পড়ে যাবে, এই হাতটা আমি ছাড়াতে পারছি না। আমি তখন কি করলাম, এই হাত দিয়ে ব্রেক চেপে বা হাত দিয়ে এরকম ব্রেকটা চেপে বা হাত দিয়ে ওর চুলের মুঠি ধরলাম, চুলের মুঠি ধরে এরকম ভাবে নামিয়ে এই লেফট ফ্রন্ট দিয়ে গাড়ি স্ট্যান্ড দিলাম, দিয়ে ওকে একদম মাটির সাথে ঠুসে রাখলাম। ততক্ষণে ওরা আমি যে চিৎকার করেছি ওরা চলে এসছে। এবার ও ওরকম ভাবে এইভাবে ঘুমিয়ে যাচ্ছে আর নিজের শক্তি খাটাচ্ছে। এইবার আমি তখন নিজের মনের থেকে আমার হনুমান চালিসা কিন্তু একদম তটস্থ, আমি বারবার দিনে প্রায় অনেকবার পাঠ করি, আমার কাছে মনে আসছে না। আমি তখন মোবাইল বার করে মোবাইল চালিয়ে ওর কানের মধ্যে আমি ওটাকে ঠেসে ফেললাম। উইদিন 2 সেকেন্ড, তুই বিশ্বাস করবি না, উইদিন 2 সেকেন্ডের মধ্যে ও যে জোরটা দিচ্ছিল না, মানে ব্যাক পুশ করছিল, ছেড়ে দিল। তারপর ওরা আসলো, এসে জল ঠল দিল,
তারপরে ও জল টল দেওয়ার পর ও ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে আমাকে কে মারলো, আমাকে কে মারলো। আমি বললাম তোকে কে মেরেছে, তুই তো এরকম করছিস, তোকে কে মেরেছে, চল চল বাড়ি চল। এইবার ততক্ষণে ওরা আমাকে বলে ফেলেছে যে দাদা তাড়াতাড়ি বাড়ি চলো, ওর এখানে আসলে এরকম হয়। তখন আমি বুঝতে পারলাম যে ওর এখানে কেন ওকে বাদ দিয়ে ইয়েটা করছে। মানে প্রথমত ওই যে লোকটিকে, যেই লোকটিকে আমি কোনো সাজেশন দিচ্ছিলাম না, ওখানে যে অপদেবতা বা অপ আত্মা বা তুই যাই নাম দিস না কেন, যে ছিল তার সহ্য হচ্ছিল না যে আমি ওকে কোনো রকম গুড গাইডেন্স দিই, প্রথমত। দ্বিতীয়ত ও পাচ্ছিল না আমাকে ডাইরেক্ট কোনোভাবে ক্ষতি করতে বা আমার ডাইরেক্ট আমাকে কোনো রকমভাবে ইয়ে দিতে। ও ওর মধ্যে ঢুকে গিয়ে আমার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। মানে এটা হলো তোমার এক্সপ্লানেশন, মানে এই ঘটনাটার পরে তোমার এটাই মনে হয়েছে? একদম, আমি বলে দিচ্ছি। দেখ, এর ভেতরে অনেকগুলো কারণ আছে। প্রথমত দেখবি তুই যাকে পছন্দ করিস, যে সমস্ত মানুষ, দেখ আত্মা বা ভূত বলে তো আলাদা কিছু হয় না, এটা তো মানুষের একটা জন্ম থাকে, তারপর সেটা পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে গেলে কিন্তু নেচারটা কখনো পরিবর্তন হয় না, নেচারটা কিন্তু সেমই থাকে। কিছু মানুষ দেখবি ভালো হয়, তার যদি কোনো রকম পরিবর্তন ঘটে সে কিন্তু ভালোই করবে। আর কিছু মানুষের দেখবি একটু একটু প্রবলেম থাকে বা একটু শয়তানি বুদ্ধি থাকে বা একটু ক্ষতি করার ব্যাপারটা থাকে, তাদের কিন্তু পরিবর্তন হলে তারা কিন্তু ক্ষতিই চেষ্টা করবে। আমরা শুনেছি যে মানুষের প্রেতজনি প্রাপ্ত হলে তারা আর জন্ম অবস্থায় যেমন ছিল তেমন থাকে না, তারা নাকি নেগেটিভই হয়ে যায়। না, সবাই নয়, নেগেটিভিটি সবাই হয় না, সবার মধ্যে নেগেটিভিটি থাকে না। আমি এরকম অনেক গল্প মানে শোনা আছে যে আত্মা আছে বা কোনো 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 ভূত বা ভূত বলতে পারিস, যাই বলিস না কেন, আছে কিন্তু কাউকে কোনো ক্ষতি করে না, বা তারা বুঝতে পারে, সে ফিল করায় যে হ্যাঁ এখানে আছি আমি, বাট কখনো কোনো ক্ষতি করে না। কিন্তু এখানে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে ওকে ক্ষতি করছে, এবং আমি সলিউশন দিচ্ছি বলে আমাকে পছন্দ না, এবং ও আমাকে প্রথমেই ইয়ে দিয়েছে আমার পেছনে। আমি কিন্তু মনে করে দেখবি ও পেছনে বসে গোঙাচ্ছিল, দ্যাট মিনস ও আমাকে ওখান থেকে বেরোতে বলছিল, আমি তখনই বেরিয়ে আসছি। এবার তারপর ও আমাকে ক্ষতি করার জন্য, না হলে আমাকে ওই রকমভাবে চেপে ধরবে কেন, আর আমাকে ওই কামড়ে ধরবে কেন। আর কামড়ে ধরেছে মিনস ওখান থেকে রক্ত, আর কিছুক্ষণের মধ্যে হলে ও মোটামুটি মাংস তুলে নিয়ে আসতো। এত শক্তি মানুষের গায়ে কখনো হয় না, কখনো হয় না একটা মানুষের গায়ে এত শক্তি। আর হলেও দেখবি এখন কেউ কামড়ায় না। কোনো ছেলে বা ছেলের প্রতি আর একটা ছেলেকে যদি রাগও হয় তার নর্মালি, তাহলে দেখবি কিন্তু কামড়াবে না, হয়তো ঘুষি মারবে, হাত দিয়ে ঘুষি মারবে কি দাঁত বা লাঠি দিয়ে মারবে, কিন্তু কামড়ায় কে? তার অস্ত্র দাঁত কি করে হয়? যাই হোক, আমি ওকে নিয়ে বেরিয়ে আসলাম। ওখান থেকে ভাইগুলো বললো যে দাঁড়াও, গাড়ির চাকায় একটু জল দিয়ে দিই। এটা আমার জানা ছিল না, তো আমাকে জল দিয়ে দিল গাড়ির চাকায়। তারপর ওকে ভাইটাকে বাড়িতে ছাড়ি, ওদের দুজনের বাড়ি একই জায়গায়। বাড়িতে ছেড়ে আমি অন্য রাস্তা ধরে, মানে আমি যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে যাইনি, আর অন্য রাস্তা ধরে আস্তে আস্তে আমি বাড়িতে যাই। কিন্তু আমি এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে অত রাত্রিরে, তখন বাজে প্রায় 2টো, রাস্তায় লোক থাকে না, অনেক শুনশান জায়গা দিয়ে এসছি। আমার একবারের জন্য পরবর্তীকালে কোনো ভয় কিন্তু লাগেনি। ওই টাইমটাই যেটা লেগেছে, একবারের জন্য লাগেনি। আমি বাড়িতে যাই এবং আমি জানি যে এরকম কোনো জায়গায় গেলে বা এরকম কোনো পরিস্থিতিতে পড়লে বাড়িতে এসে স্নান করতে হয়। তো জামা প্যান্ট চেঞ্জ করে আমি স্নান করে ঘরে এসে বসি। বসার পর আমার কাছে ফোন আসে। ওই ছেলেটির বাড়ির থেকে আমাকে ফোন করে, আমাকে জিজ্ঞেস করে তোমরা কোথায় গেছিলে? বললাম দেখুন আমি তো জানি না, আমাকে নিয়ে গেছিল। বলছে ওই জায়গাটায় ওর যাওয়া বারণ। ওর বাড়ির লোকেরা ফোন করেছে? হ্যাঁ, বলছে ওর জায়গা বারণ, তুমি কেন নিয়ে গেছো? আমি বললাম দেখো আমি কিন্তু যাইনি, ওরাই নিয়ে গেছে। বলে ওর বারণ থাকা সত্ত্বেও ও বারবার যায়।
পরবর্তীকালে আমি শুনেছিলাম ওরা দুদিন পর ওই দিনকে রাত্রিবেলায় বাড়িতে গিয়েও ও প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং আয়নাতে সামনে দাঁড়িয়ে কিছু মানে যেগুলো সাধারণ মানুষ করে না সেরকম অঙ্গভঙ্গি করছিল। তারপর ওরা ধূপকাঠি জ্বালায় এবং গঙ্গা জল ছেটায় ঘরে, যেখানটায় যে ঘরে থাকে। তারপর কিছুক্ষণ শান্ত হওয়ার পর তারপরের দিন ওরা কোনো যে ওঝা আছে, গুণিন আছে, তার কাছে নিয়ে যায় এবং তিনি কি সমস্ত কাজ করেন। কাজ করার পর কিছু জিনিস ওর সার্কেল ওয়াইজ ঘুরিয়ে ওর মাথার উপর দিয়ে ঘোরানোর পর সেগুলো পুড়িয়ে দেয় এবং সেই পুরানো থেকে নাকি প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়। তাতে ও একটু ভালো হয়। তো এখনও ওর সাথে কথা হয়, দেখা হয়, এখনও ও ভালোই আছে, কোনো কষি না। কিন্তু সেই দিনের রাত্রিটা আমার পক্ষে ভীষণ ক্রিটিক্যাল ছিল, কারণ ওরকমভাবে মানে ওই রকম একটা সিচুয়েশান হ্যান্ডেল করা, যখন আমি যে কী করবো তখন বুঝতে পারছিলাম না। কিন্তু সেই রাত্রির পর থেকে আমার পিঠে আমার পরের দিন সকালবেলা আমার বন্ধুকে নিয়ে গিয়ে ওকে বলি ঘটনাগুলো, ওকে দেখাই। ঠিক এত বড় এখন দেখাতে আমি পারবো না। মানুষের এত হতে পারে, এত বড় হয় না। এতটা চুড়ো দাঁতের দাঁত, মানে গোল সার্কেল দাঁত, যেরকম আপেলের ওপর দাঁত কামড়ে বসালে যেরকম একটা দাঁত হয় না, ঠিক সেরকম দাঁত ছিল আমার পিঠের এখানটাই। তারপরে আমরা ডক্টরের কাছে গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি। বললো রক্ত যখন বেরোয়নি তাহলে কিছু হবে না। আমি তো কিছু বলতেও পারছি না যে কেন হয়েছে। আমি ন্যাচারালি বললাম মানুষের কামড় এটা। আমি তো এই ঘটনাগুলো সবার সামনে বলতে পারি না, অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না। তো আমি বলতে পারছি না যে কি হয়েছে। আমি বললাম যে মানুষেরই কামড়। সেই হিসাব করে একটা ডিটেনাস নিয়ে আসি। এখন আস্তে আস্তে ওটা মিলিয়ে গেছে, কিন্তু এরপর থেকে আমার সাথে কিন্তু কোনো রকম আর কোনো প্রবলেমও হয়নি আমার। বা পরবর্তীকালে এটা সাইড এফেক্ট যেটা থাকে, আফটার এফেক্ট, সেরকম কোনো রকম প্রবলেম আমার হয়নি। আচ্ছা, সেই দিন ওই রাতে ওই ছেলেটার সঙ্গে যা হয়েছিল, সেটা পরের দিন যখন মৌলবী বা গুণিন যাকেই উনি দেখালেন, তিনি কিছু বলেননি যে এটা কেন হলো? বলেছে তো যে একজন নয়, বেশ কয়েকজনের ভর করেছিল, বা এটা নাকি হয় ওরকম প্রবলেমটা, মানে ওরা চায় নিজেকে ওদের আয়ত্তে রাখতে। এটা উনি পরিষ্কার বলেছেন। তো আর আগামী দিনে ওই ছেলেটার এরকম কিছু হয়েছে কখনো শুনেছ? না, এখনো পর্যন্ত আমার সাথে কথা হয়েছে, এরকম আর হয়নি। ভালো আছে সে এখন, সে ভালো আছে, আর ওই জায়গাটা অ্যাভয়েড করেছে। এবং জায়গাটা আমাদের খুবই পরিচিত জায়গা, এবং আমি শুনেছি, আমি জিজ্ঞেসও করেছি পরবর্তীকালে যে এই জায়গাটা এরকম কেন। তো বাংলাদেশ আর ভারত যখন ভাগ হলো মুক্তিযুদ্ধে, সেই সময় প্রচুর লাওয়ারিশ যে মৃতদেহ, যার কোনো ঠিকানা ছিল না, মানে নাম, তো ওই মৃতদেহ কি করা হতো, ফেলে দিত। তো ওইখানটাই ফেলানো আছে, যেগুলো কোনো মানে হিন্দু হলে তাদেরকে যে পুরানো রীতি রেওয়াজ আছে, মুসলিমদের যে কবরস্থানে দেওয়ার কথা আছে, তাদের যে রেওয়াজ রীতি মেনে তাদেরকে যে শেষ কৃত্যতা সম্পন্ন হয়, সেগুলো তাদের করা হয়নি। তাদের লাশগুলোকে ওরকমভাবে ফেলে রেখে দিয়েছিল ওই স্তূপের মধ্যে, ঠিক ওইখানটাই। এখনো এই জন্য ওখানে একটা না, অসংখ্য আত্মা আছে। এবং রিসেন্টলি অনেক আত্মহত্যা করেছে ওই জঙ্গলের মধ্যে, মানে বাড়ি থেকে ওইখানে গিয়ে ওখানে আত্মহত্যা। এটা এলাকার বাসীও জানে এবং আমাদের ওখানকার অনেক লোকেই জানে বিষয়টা। তো বন্ধুরা, আমরা ভয়ানক কিছু ঘটনা শুনলাম। এখন এগুলো বিশ্বাস বা অবিশ্বাস সবটাই তোমাদের ওপর, মানে সেই দায়ভার কিন্তু আমাদের নয়, কারণ অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা থাকে না, এবং সেগুলো বিশ্বাস করাটাও কঠিন হয়। যাই হোক, এই ধরনের এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করে দাও। আর যদি আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চাও
করি। তোমাদের জীবনের কোনো ভয়ানক অলৌকিক ঘটনা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাও, তাহলে এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আসছে সেখানে তোমাদের ঘটনা ভয়েস ক্লিপ আমাদেরকে পাঠিয়ে দাও এবং তোমাদের পরিচয় জানাও। তোমাদের গল্প আমাদের ভালো লাগলে অবশ্যই গল্পকথা স্টুডিওতে তোমাদের গল্পকথা স্টুডিও থেকে তোমাদেরকে আমন্ত্রণ পাঠানো হবে। ধন্যবাদ। শুনতে থাকো গল্পকথা।